আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর উভয়জেরের সর্বশেষ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ম্যাথটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত নিয়ে। তাহলে এর আগের তিনটা ক্লাসে আমরা নগদান বই মোতাবেক উদ্ধৃত্ত, পাস বই মোতাবেক উদ্ধৃত্ত, নগদান বই মোতাবেক জমাতিরিক্ত, পাস বই মোতাবেক জমাতিরিক্ত, 3 নম্বর ক্লাসে আমরা একটা ম্যাথ করেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত, পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। আজকে সর্বশেষ ক্লাসে আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত নিয়ে অঙ্ক করে দেখব। চলো তাহলে শুরু করা যাক। উভয়জের সমাধানের জন্য প্রতিটা ম্যাথে আমরা এই 3টা কৌশল দেখিয়েছি। কিছু কিছু ম্যাথে 3 নম্বর টেকনিকটির কাজ হয়নি, কারণ ওই অঙ্কে যদি প্রত্যাখ্যাত চেক না থাকে তাহলে 3 নম্বর টেকনিকটি কাজে দিবে না। 1 নম্বর এবং 2 নম্বর টেকনিকটি সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে উভয়জের সমাধানের সময়। উভয়জের সমাধানের ক্ষেত্রে আমরা সবসময় একটা বিষয় লক্ষ্য রাখব, যে বইতে কাজ করা হয়নি সে বইতে কাজ করে দিব, যে ভুল করছে তাকে আমরা শুদ্ধ করব। একটা কোম্পানির এখানে ব্যাংক সংক্রান্ত 8টি লেনদেন দেওয়া আছে। এখানে ব্যাংক সমন্বয়ে সবসময় ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো দেওয়া থাকবে। মাঝে মধ্যে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য কিছু ব্যাংক সংক্রান্ত শুদ্ধ লেনদেনও দেওয়া থাকতে পারে উদ্দীপকে, কিন্তু আমরা অঙ্ক সমাধানের সময় আমাদেরকে ভুল লেনদেনগুলোই শুদ্ধ করে লিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীতে। অর্থাৎ এখানে যদি কোনো শুদ্ধ লেনদেন থাকে সেই লেনদেনগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। এখানে আমি এর আগের ক্লাসে বলেছিলাম ব্যাংক সমন্বয় 2টা বইয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে নগদান বই, অন্যটি হচ্ছে পাস বই। তো 2টা বইয়ের ভিতর সম্পর্কিত কিছু ব্যাংক সংক্রান্ত লেনদেনের জন্য আমরা ব্যাংক সমন্বয় করে থাকি। যে লেনদেনগুলো ভুল হবে শুধুমাত্র সেসব লেনদেনগুলোর জন্য, শুদ্ধ লেনদেনগুলো ব্যাংক সমন্বয়তে লিপিবদ্ধ করার দরকার নেই। তাহলে ব্যাংক সমন্বয়ের উভয়জেরের ঘর একসাথে নগদান বই এবং পাস বইয়ের ব্যালেন্স নিয়ে করা হয়। প্রথমে কোম্পানির নাম, এরপর ব্যাংক সমন্বয় বিবরণী, পাশে উভয়জের বা সংশোধিত পদ্ধতি, এর নিচের লাইনে তারিখ লিখতে হয়। এর পরের কাজ হচ্ছে এখান থেকে দেখে ব্যালেন্স 2টা লিখে ফেলা। অনেক সময় তোমাদের উদ্দীপকে আগে ব্যাংকের ব্যালেন্স থাকতে পারে অথবা পরে নগদান বইয়ের ব্যালেন্স থাকতে পারে। তো ব্যালেন্স দুইভাবে থাকতে পারে, একটা উদ্ধৃত্ত দিয়ে, অন্যটা জমাতিরিক্ত দিয়ে। তাহলে এখানে প্রথমে আমরা আমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা নগদের ব্যালেন্সটা লিখব, নগদেরটা পরে থাকলেও নগদেরটা আগে লিখবো আমরা। পাস বইয়েরটা আমরা শেষে লিখব। পাস বইয়ের যার হচ্ছে এটা ব্যাংকের জের, ব্যাংক যে বইতে হিসাব রাখে সেই বইয়ের নাম পাস বই। আমরা যে বইতে হিসাব রাখবো আমরা ব্যবসায়ীরা, সেই বইটার নাম হচ্ছে নগদান বই। 2টা বই একজন ব্যক্তির জন্য, একটা ব্যক্তি নিজে রাখে অর্থাৎ ব্যবসায়ী নিজে রাখে, অন্য বইটি ব্যবসায়ীর পক্ষ হয়ে কে রাখে, ব্যাংক সংরক্ষণ করে। তাহলে দেখো এখানে প্রথম কাজ হচ্ছে ব্যালেন্সগুলো লিখে ফেলা। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 1,81,500 টাকা, আর পাস বই মোতাবেক বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত। তাহলে আজকের অঙ্কটা হচ্ছে একটা জমাতিরিক্ত, অন্যটি হচ্ছে কি উদ্ধৃত্ত। প্রথম অঙ্কটা করছিলাম এদিকেও উদ্ধৃত্ত ওইদিকেও উদ্ধৃত্ত, এরপর একটা এদিকেও জমাতিরিক্ত ওইদিকেও জমাতিরিক্ত। 3 নম্বর অঙ্কটা ছিল এদিকে উদ্ধৃত্ত এইদিকে কি ব্যাংকের দিকে জমাতিরিক্ত। আজকে হচ্ছে নগদের দিকে জমাতিরিক্ত, ব্যাংকের ওইখানে কি উদ্ধৃত্ত। উভয়জের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, তবে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা উভয়জের সমস্যাগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা অঙ্ক শুরু করে দিই। 2 নম্বর লেনদেনটা একটু দেখো। একজন পাওনাদার বরাবর একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তোমরা একজন পাওনাদারকে চেক দিছো, তোমার কারবার একজন পাওনাদার তোমার থেকে টাকা পায়, টাকা খুঁজতে আসছে, তোমার নগদ টাকা নাই বিদায় তুমি ওকে একটা কি দিলা, চেক দিলা। দেখো চেক দেওয়া, চেক কাটা, চেক ইস্যু করা সবগুলো একই কথা। অর্থাৎ পাওনাদারকে একটা চেক দিয়ে দিছো এখান থেকে, নগদান বই, এটা নগদে বাড়লে এদিকে লিখবো, নগদে বিয়োগ হলে এখানে লিখবো। তাহলে এদিক থেকে একটা চেক দিয়ে দিছো। এখন সে চেকটা ব্যাংকে গিয়ে ভাঙায় নাই, ভাঙানো মানে সে তোমার কারবার থেকে যাওয়ার পর ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্ট থেকে চেকটা তুলে নেয়, এটাই হচ্ছে ভাঙানো হয়নি। তুমি এদিকে নগদে কমাই দিয়ে বসে আছো কিন্তু প্রকৃতপক্ষে তোমার অ্যাকাউন্টে টাকাটা কমে নাই। একটা বিষয় লক্ষ্য রাখবা, প্রতিটা লেনদেন নগদে বাড়লে ওইদিকেও বাড়বে, অর্থাৎ পাস বইও বাড়বে, নগদে কমলে পাস বইও কমবে। কিন্তু যে কোনো একজনে ভুল করবে বিদায় আমাদেরকে এটা মেরামত করার জন্য বা লেনদেনটা সমন্বয় করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণীতে লেনদেনটা আনতে হচ্ছে। তাহলে নগদে লিখছিল, ব্যাংকের লিখে নেই। এখন ব্যাংক থেকে যে উত্তোলন করে নাই
সেটাও ওই তোমার পাওনাদার তোমাকে আর কল করে বলে না, যার কারণে তুমি এই যে এখানে লিখছিলা যে এটা কেটে দিতে পারতে, যদিও তোমাকে জানিয়ে দিত না ভাই আমি আপনার চেকটা এখনও তুলি নাই, আপনি এখন নগদান বই থেকে কি কমাইয়েন না। তুমি মনে করছো ও চেক নিয়ে গেছে তোমার অ্যাকাউন্ট থেকে তুলে ফেলছে, আসলেও তোমার অ্যাকাউন্ট থেকে তুলে নেই, তাহলে তুমি নগদে কমাই দিয়ে বসে আছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ও টাকাটা তুলে নেয় অ্যাকাউন্ট থেকে, তাহলে ব্যাংকে কোনো পরিবর্তন হয়নি, তাহলে নগদে কমছে। এখন উভয় জায়গার টেকনিকটা হচ্ছে যে বইতে করে নাই সেই বইতে করতে হবে, পাস বইতেও বিয়োগ করে দিতে হবে। এখন দেখো যেদিকে স্বাভাবিক কাজটা আমরা আগে নির্ণয় করব। এখানে বিয়োগের লেনদেন বিয়োগে বসতো যদি এদিকে উপরে কি উদ্ধৃত্ত, এদিকে যেহেতু উদ্ধৃত্ত আছে বিয়োগের লেনদেন বিয়োগে এদিকে যুগ, এখানে যুগ হওয়ার কথা, এখানে করছে এখানে করে নাই, তাহলে যেখানে করে নাই সেখানে যুগ করতে হবে। কিন্তু যেদিকে আমরা করব শুদ্ধ করব সেদিকের ব্যালেন্সটা যদি উদ্ধৃত্ত হয় যুগের লেনদেন যুগ, বিয়োগের লেনদেন বিয়োগ। যদি ওইদিকে জমাতিরিক্ত থাকে বিয়োগেরটা আজকে কোথায়, এখানে যদি জমাতিরিক্ত থাকতো বিয়োগের লেনদেন আমরা কোথায় বসা দিতাম যুগে, কিন্তু আজকে যেহেতু যেদিকে বসাচ্ছে এদিকে উদ্ধৃত্ত আছে বিয়োগেরটা বিয়োগেই বসবে। তাহলে এখানে 1 নাম্বার দিয়ে আমাকে লিখতে হবে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 1500 টাকা। ইস্যুকৃত চেক এখানে সংক্ষিপ্ত আকারে লিখলে হয়, যেহেতু উভয় পাশে এত বড় জায়গা থাকে না খাতায়, এই জন্য আমরা শুধু কি সংক্ষিপ্ত আকারে লিখব। পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই, তোমরা এই ঘরটাকে আরও একটু বড় করে খাতায় আঁকতে পারবা, ঠিক আছে। এরপরে 3 নম্বর লেনদেন, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় নোট মানে দেনা, অর্থাৎ তোমার দায় পরিশোধ করছে, তোমার দায় পরিশোধ করছে কে, ব্যাংক, তাহলে ব্যাংক থেকে কমাই দিবে নিশ্চয়ই, নাকি ব্যাংক নিজের পকেট থেকে দিবে? তোমার ব্যাংকে বা তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা আছে ওইখান থেকে নিয়ে তোমার পাওনাদারকে ব্যাংক টাকাগুলো দিয়ে দিবে, তাহলে এদিকে কমে গেছে। এখন এদিকেও কমাই যেহেতু কি নগদে লিখে নাই নগদে কমাই দিতে হবে, এখানে যেহেতু করে ফেলছে এখানে আর করতে হবে না, এখানে এখন বিয়োগ করতে হবে। এখন দেখো বিয়োগ করব, কিন্তু উপরে দেখতেছি জমাতিরিক্ত, বিয়োগের লেনদেন আজকে কোথায় বসা দিতে হবে যুগে। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, এখানে 10,000, এখানে 10,050 টাকা বসা দিতে হবে। এই লেনদেনটা কীভাবে লিখছে আমরা একটু দেখব। এতে প্রদেয় নোট পরিশোধ 10,050 টাকা। এরপরে 4 নম্বর লেনদেনটা একটু দেখি। চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। একটা চেক ব্যাংকে জমা দিতে চাচ্ছ, ব্যাংকে জমা দিতে গেলে এসএসসিতে থাকতে আমরা যখন নগদান বই করছি তখন আমরা নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখতাম, এবং এটা কোথায় ব্যাংক ওর বইতেও লিখবে, তাহলে তুমি এদিক থেকে যোগ করে দিয়ে গেছো, কিন্তু ব্যাংকেও এখানে যোগ করার কথা। আজকে এই কাজটা করছে, এর আর করতে হবে না। কে করে নাই? ব্যাংক করে নাই। এই যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক কি আদায় হয়নি, আদায় মানে যার চেক তার অ্যাকাউন্ট থেকে কেটে তোমার অ্যাকাউন্টে চেকের টাকাগুলো জমা করতে পারেনি, তাহলে এখানে বাড়ছে, এদিকেও বাড়াই দিতে হবে। এখন এখানে আগে থেকে বাড়াইছে, এখানে আর বাড়াইতে হবে না, যেখানে বাড়ায় নাই সেখানে বাড়াইতে হচ্ছে। তাহলে এখানে আদায়ের জন্য জমাকৃত চেক যুগের দিকে লিখো, যুগের লেনদেন যুগ হবে, কারণ এদিকে যেদিকে বসাচ্ছে এদিকে কি আছে উদ্ধৃত্ত আছে, এই জন্য এখানে যদি জমাতিরিক্ত থাকতো যুগেরটা আমরা আজকে কোথায় বসা দিতাম বিয়োগে। তাহলে দেখো ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি 14,000 টাকা। এরপরে ব্যাংক 4,000 টাকা লভ্যাংশ আদায় করেছে। তুমি এক জায়গা থেকে টাকা পাবা, লাভের টাকা, ওই টাকাটা তোমার প্রতিনিধি হয়ে মানুষ থেকে নিয়ে তোমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করে দিছে, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে। সেটা কে জানে না, নগদান বই জানে না, সেজন্য নগদান বইতে লিখতে পারে না। এদিকেও লিখার কথা কিন্তু এখানে লেখা হয়নি, তাহলে এদিকে লিখে ফেলছে, এখানে লিখে নেই, এখানে এখন যোগ করতে হবে। তাহলে এদিকে করতেছি কিন্তু এখানে আছে জমাতিরিক্ত, যুগের লেনদেন কোথায় পয়সা দিতে হবে বিয়োগে। তাহলে আমরা কিভাবে লিখবো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এভাবে লিখে দিব টাকাটা। তাহলে দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 4,000 টাকা। এরপর 6 নম্বরে দেখো ব্যাংক 4,500 টাকা ঋণের কিস্তি পরিশোধ করা যায় নগদান বইতে দেখানো হয়নি। তোমার প্রতিনিধি হয়ে, তোমার পক্ষ হয়ে ব্যাংক মানুষকে 4,500 টাকা কি করে দিছে, পরিশোধ করে দিছে। তাহলে নিশ্চয়ই তোমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে তারপর পরিশোধ করছে, নিজের অ্যাকাউন্ট থেকে তো, নিজের পকেট থেকে তো দিবে না ওরা, তোমার যে জমানো টাকা ছিল এখান থেকে দিছে। তাহলে এটা তোমার ব্যাংকের পাশ, এটা নগদের পাশ, এখান থেকে কমে গেছে। এখন এখানে জানে না, নগদে জানে না, তাহলে নগদান বই থেকে এখানে তো করে ফেলছে, যেখানে কমাই নাই সেখানে কমাই দিতে হবে। তাহলে আজকে বিয়োগের লেনদেন যুগে হবে কেন, এখানে জমাতিরিক্ত আছে, জমাতিরিক্ত থাকলে স্বাভাবিকের কি হয় উল্টা কাজ হয়, যেদিকে বসাবসি এদিকে স্বাভাবিকের কি উল্টা কাছে। প্রথমে আমার পক্ষ দেখার দরকার নেই, শুদ্ধ করার সময় আমার পক্ষ দেখতে হবে। এই যে এখানে আমি প্রথমে ব্যাংকে কমাইছি,
এখানে তখন পক্ষ দেখার দরকার নেই, এখানে তো লিখে ফেলছে। কোথায় লিখে নেই যে নগদে, ওই যে শুদ্ধ করে যেখানে লিখবা সেদিকের কোন ব্যালেন্সটা আছে সেটা দেখতে হবে, জমাতিরিক্ত নাকি উদ্ধৃত। উদ্ধৃত থাকলে স্বাভাবিক কাজ, জমাতিরিক্ত থাকলে বিপরীত কাজ। কিন্তু আমরা চিন্তা করার সময় সবসময় স্বাভাবিকটাই চিন্তা করব, কারণ স্বাভাবিক থাকলে আমরা উদ্ধৃত থাকলে স্বাভাবিক জানি, আর অতিরিক্ত থাকলে স্বাভাবিকের উল্টাটা করে দিব আর কি। স্বাভাবিকটা চিন্তা করব কিন্তু লেখার সময় উল্টাভাবে লিখে দিব, ঠিক আছে। এরপরে তাহলে এই লেনদেনটা কীভাবে লিখছে একটু দেখি। ব্যাংক কর্তৃক কিস্তি পরিশোধ, ঋণের কিস্তি পরিশোধ 4,500 টাকা। এরপরে 7 নম্বরে দেখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,400 টাকা, ধার্যকৃত চার্জ 800 টাকা। এখানে দুই ধরনের লেনদেন, এটা হচ্ছে তোমাকে দিছে আর এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে কি কর্তন করছে। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক তোমাকে সুদ দিছে, ব্যাংকে টাকা বাড়ছে, নগদও বাড়াই দিতে হবে, তাহলে এদিকে যোগ হওয়ার কথা। কিন্তু আজকে যুগের লেনদেন কোথায় বসে যাবে, এদিকে বিয়োগে বসে যাবে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ঠিক আছে। এখানে লিখতে হবে 2,400 টাকা। এরপরে ব্যাংক ধার্যকৃত চার্জ, ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলছে। চার্জ মানে তোমার অ্যাকাউন্ট থেকে কাটছে, সুদ কর্তন, সুদ চার্জ মানে কেটে ফেলা, তাহলে ব্যাংক এদিক থেকে কাটছে, তোমার এখানেও কি বিয়োগ করে দেওয়ার কথা। এখন এখানে লিখছে, কোথায় লিখে নেই যে নগদে, এখানে বিয়োগ করে দেওয়ার কথা, কিন্তু বিয়োগের লেনদেন আজকে কোথায় বসাতে হবে, এখানে 3 নাম্বার দিয়ে যুগে বসাইতে হবে। কেন, জমাতিরিক্ত আছে যেদিকে বসাচ্ছি সেদিকে, তাহলে এখানে 800 টাকা এখানে বসাতে হবে। তাহলে এই লেনদেনগুলোকে একটু কীভাবে লিখছে আমরা একটু দেখি। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 2,400 টাকা আর ধার্যকৃত চার্জ 800 টাকা। এরপরে সর্বশেষ এটা একটু দেখো, অন্য আমানতকারী কর্তৃক জমাকৃত 600 টাকা মূল্যের চেক ক্রেডিট করা হয়েছে। অন্য একজন আমানতকারী, তুমি ব্যাংকের জন্য কি আমানতকারী, মানে অর্থাৎ তোমার আমানতটা তুমি ব্যাংকে জমা রাখো, কিন্তু তুমি না, অন্য একজন আমানতকারী অর্থাৎ অন্য একজন অ্যাকাউন্ট হোল্ডার তোমার অ্যাকাউন্টে বলে টাকা জমা দিয়ে দিছে, দিতে আসছিল ওর অ্যাকাউন্টে, কিন্তু দিয়ে দিছে কি তোমার অ্যাকাউন্টে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে। এখানে তোমার কোনো ভুল নাই, ঠিক আছে। এখানে দেখো 600 টাকার মূল্যের চেক তোমার অ্যাকাউন্টে ওরা বাড়াই দিছে, অন্যজন ব্যক্তি তোমার এখানে জমা দিছে, কিন্তু এটা তোমার টাকা না, তাহলে তোমার টাকা হলে তুমি নগদে বাড়াইতা, কিন্তু আজকে এটা তোমার ভুল না, ব্যাংকের ভুল। ব্যাংক ভুল করছে কেন, অন্যজনের চেক কেন তোমার অ্যাকাউন্টে জমা করে দিবে। তাহলে এদিকে যোগ করছিলাম, যুগের বিপরীতে এখানে অ্যাকাউন্টিংয়ে একটা সিস্টেম আছে, কাটাকাটি করা যায় না। যোগ করছিলাম যে কোনো একটা তারিখে, 5-6 দিন পরে এটা বুঝতে পারছি ভুলটা, আমি এর বিপরীতে একটা বিয়োগ করে দিব। ভুল একবার বিয়োগ করছিলাম, এটার বিপরীতে একবার কি যোগ করে দিলে হবে। এখানে দেখতে হবে ভুলটা কে করছে, এখানে ভুল কিন্তু আমাদের না, অর্থাৎ আমি মানে হচ্ছে আমি ব্যবসায়ী হিসাবে এখানে অঙ্ক করতেছি, তাহলে এখানে ভুলটা হচ্ছে ব্যাংকের। তাহলে ব্যাংক এখানে বিয়োগ করে দিবে, বিয়োগ করে দিলে আজকে কি ওইটার সমান হয়ে যাবে। তাহলে বিয়োগের লেনদেন বিয়োগে বসবে, কারণ যেদিকে শুদ্ধ করতেছে এদিকে কি আছে, উদ্ধৃত আছে, তাহলে লেনদেনটা এখানে বসবে। অন্য আমানতকারী কর্তৃক ক্রেডিট করা হয়েছে, ক্রেডিট মানে পাস বইতে যোগ করা হয়েছে, ক্রেডিট মানে কি পাস বইতে যোগ করা হয়েছে 600 টাকা। এবার যোগ বিয়োগ করে ফেলবো আমরা। প্রথমে এখানে এই যে লেনদেনগুলো আছে এগুলো যোগ করে এখানে লিখব ফিগারটা, তারপরে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে দিব। তাহলে দেখো এই লেনদেনগুলো যোগ করলে আমরা যোগফল পাই 1,96,850। এখান থেকে 6,400 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 1,90,450 টাকা। তাহলে ব্যাংকের দিকের যোগফলগুলো একটু করে দেখি। 1,78,550-এর সাথে 14,000 যোগ করলে 1,92,550। 1,92,550 থেকে 1,900 টাকা বাদ দিলে অবশিষ্ট থাকে 1,90,450। তাহলে উভয় এখানে আমরা ক্লোজ করে দিব। উভয় জেরের ব্যালেন্স উভয় পাশে মিলবে, সংশোধিত জের উভয় পাশে একই আসবে, প্লাস মাইনাস হতে পারে, কিন্তু টাকার ফিগারটা অবশ্যই মিলবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা উভয় জেরের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি এই 4টি ক্লাস করে থাকো, আশা করি ব্যাংক সমন্বয়ের উভয় জের নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি তোমাদের প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাতে পারো, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।